2-3 বছরের জন্য কোথায় বিনিয়োগ করব? দেখুন, ব্যাংক কিংবা পোস্ট অফিসের এফডি এক্ষেত্রে একটা ভালো অপশন হতে পারে, কিন্তু এই সম্বন্ধে আমরা সবাই জানি। তো আজ এই বিষয়ে আলোচনা নয়, বরং আজকের আলোচনার ফোকাস যে কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড 2-3 বছরের ইনভেস্টমেন্টের জন্য ভালো হতে পারে। সবার প্রথমে আসি যে 2-3 বছরের ইনভেস্টমেন্টের জন্য আমাদের কোন কোন দিকে লক্ষ্য রাখা দরকার। প্রথম, মূলধনের সুরক্ষা। এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমি শর্ট টেনিওরেতে ইনভেস্ট করছি, আমাকে প্রথম দেখতে হবে যে আমি যে জায়গাতে ইনভেস্ট করছি সেখানে আমার মূলধনের সুরক্ষা যেন থাকে। 2 নম্বর, এফডির থেকে যদি আমি একটু ভালো রিটার্ন পাই সেটা খুবই ভালো, কারণ এফডিতে আমি অলরেডি ফিক্সড রিটার্ন পাচ্ছি এবং সেটা খুবই সেফ প্রোডাক্ট। তো এইবার আমি অন্য কিছু প্রোডাক্ট যখন সিলেক্ট করব, তাহলে আমি দেখব যদি এফডির থেকে সেখানে ভালো রিটার্ন পাওয়া যায় তবেই না সেই প্রোডাক্টটাতে ইনভেস্ট করে লাভ। সুতরাং আমাকে সেটা দেখতে হবে যে অ্যাটলিস্ট এফডির থেকে আমি যেন বেশি রিটার্ন পেতে পারি। 3 নম্বর হচ্ছে ভোলাটিলিটি যেন কম হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এনএভির যে ভ্যালু সেটা যেন খুব বেশি ভোলাটাইল না হয়। ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো এনএভি খুবই ভোলাটাইল হয়, কিন্তু ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভোলাটিলিটিটা কম থাকে। তো আমাকে সিলেক্ট করতে হবে যে যে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলো নিচ্ছি তার এনএভি ভোলাটিলিটি যেন কম হয়। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে লিকুইডিটি। প্রয়োজনে যেন আমি টাকা তুলে নিতে পারি এবং যখন টাকাটা তুলবো তখন যেন আমার টাকা খুব কমে না যায়। তো সেই লিকুইডিটিটা আমার থাকতে হবে। আর এই সমস্ত চাহিদাগুলো যদি আমি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডই কিন্তু এই সমস্ত চাহিদাগুলোকে পূর্ণ করতে পারে। সুতরাং আমার মিউচুয়াল ফান্ড যে অপশনগুলো হবে সেগুলো ম্যাক্সিমামটাই হবে ডেট ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড। এইবার ডেট ক্যাটাগরির সবগুলোই কিন্তু এক্ষেত্রে উপযুক্ত হবে না। তো এক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিগুলো উপযুক্ত হবে চলুন একে একে আলোচনা করা যাক। প্রথম যেটা, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ডেট ফান্ড। এখানেতে বিভিন্ন ধরনের ব্যাংক, সেটা পিএসইউ বা সরকারি ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক বা সরকারি মালিকানাধীন কোনো সংস্থা, তাদের বন্ডেতে ইনভেস্ট হয়। যেহেতু এখানে বড় বড় সরকারি ব্যাংক বা নামি দামি বেসরকারি ব্যাংক বা সরকারি কোম্পানির বন্ডেতে ইনভেস্ট হয়, তাই এখানে ক্রেডিট রিস্ক খুবই কম। আর যেহেতু আমার ইনভেস্টমেন্ট টেনিওরটা 2 থেকে 3 বছর, তাই ভোলাটিলিটিটাও খুব একটা বেশি এখানেতে এফেক্ট করবে না। এইবার যদি আমি রিস্ক আর রিটার্ন দেখি, প্রথমে আসি রিস্ক প্রোফাইলে। রিস্ক, এখানে ক্রেডিট রিস্কটা খুবই কম, কারণ আমি বলেইছি যে এখানেতে পিএসইউ ব্যাংক বা পিএসইউ কোম্পানি প্লাস বড় বড় ব্যাংকের বন্ডেতে ইনভেস্ট হয়। সুতরাং এখানে ক্রেডিট রিস্ক খুবই কম। ইন্টারেস্ট রেট রিস্ক অবশ্যই আছে, কিন্তু সেটা কম থেকে মাঝারি। এনএফি যেটা ফ্ল্যাকচুয়েশন, সেটাও মোটামুটি সীমিত। এবার এখান থেকে কিরকম রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারি, দেখুন এটা এক্সপেক্টেড রিটার্ন বলছি, নট গ্যারান্টেড। 7.3% থেকে 8.2% আমি এখান থেকে রিটার্ন এক্সপেক্ট করতে পারি। এবার 2 নম্বর ক্যাটাগরির যে ডেট ফান্ড, সেটার নাম হচ্ছে কর্পোরেট বন্ড ফান্ড। এইটা বিভিন্ন ধরনের যে বড় বড় কর্পোরেট আছে, তাদের যখন টাকার দরকার হয় তারা বন্ড ইস্যু করে, তো সেই কর্পোরেট বন্ডেতে ইনভেস্ট করে। কিন্তু যে বন্ডগুলোতে ইনভেস্ট করে সেগুলো গুড কোয়ালিটির বন্ড। বন্ডে যখন ইনভেস্ট করা হয় আমাদের দেখে নিতে হয় যে বন্ডের রেটিংটা কেমন, মানে যে সংস্থা বন্ড ইস্যু করছে তাদের ক্রেডিবিলিটি কেমন, তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ কেমন, তারা ওই বন্ডের টাকা শোধ দিতে পারবে। তো AAA হচ্ছে খুব ভালো ক্রেডিট রেটিং। তার মানে এই কর্পোরেট বন্ড ম্যাক্সিমামটাই AAA রেটেড যে বন্ড সেইখানেতেই ইনভেস্ট করে। এবার এই ধরনের বন্ডেতে ক্রেডিট রিস্কটা ব্যাংকিং এন্ড পিএসইউ ফান্ডের তুলনায় একটু বেশিই থাকছে, কারণ আগেরগুলো তো ম্যাক্সিমামই গভর্নমেন্ট ছিল, এটা সভারিন ব্যাকড বলতে পারেন ম্যাক্সিমামটাই। কিন্তু এইখানে তো এটা কর্পোরেট, সুতরাং সরকারি গ্যারান্টি তো নেই, কিন্তু বড় সংস্থার একটা নিজস্ব ক্রেডিট রেটিং ভালো হলে সেটাকে আমি অনেকটাই স্ট্রেংথ বলতে পারি। তো এইবার এদের যে রিটার্ন সেটা কিন্তু ব্যাংকিং এন্ড পিএসইউ ফান্ডের থেকে বেশি হবার সম্ভাবনা। তাহলে যদি আমি এখানে ক্রেডিট রিস্ক দেখি, সেটা লো টু মডারেট। ইন্টারেস্ট রেট রিস্ক, সেটাও মডারেট। প্রত্যাশিত রিটার্ন, সেটা আপনার 7.5 থেকে 8.5%। এরপরে 3 নম্বর যে ক্যাটাগরি, সেটার নাম হচ্ছে শর্ট ডিউরেশন ডেট ফান্ড। এই ফান্ডে কি হয় যে 1 থেকে 3 বছর এই যে টেনিওর, এই টেনিওরের যে বন্ড,
মানে যে বন্ডগুলোর ম্যাচুরিটি 1 থেকে 3 বছর মোটামুটি সেই ধরনের বন্ডেতেই ইনভেস্ট হয়, আর সেই কারণের জন্য এর নাম হচ্ছে শর্ট ডিউরেশন ডেট ফান্ড। এবার এই ফান্ডের ক্ষেত্রে এর রিস্ক কিন্তু লো টু মডারেট, ইন্টারেস্ট রেট রিস্ক সেটাও মডারেট, এনএভি ভলাটিলিটি সেটা কিন্তু তুলনামূলকভাবে কম, আর এইখান থেকেও আপনার এক্সপেক্টেড রিটার্ন 7.8 থেকে 9% পর্যন্ত হতে পারে। এবার 4 নম্বর যে ফান্ডটার কথা বলবো সেটা কিন্তু একেবারে পিওর ডেট ফান্ড নয়, এটার নাম হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। এখানে কিন্তু ডেটের পরিমাণ বেশি কিন্তু একটুখানি ইকুইটির ছোঁয়া থাকে। এবার এই ডেট প্রোডাক্ট থেকে রেগুলার রিটার্নটা আসে ফিক্সড রিটার্ন, আর ইকুইটি থেকে গ্রোথ হবার সম্ভাবনা বেশি থাকে। এবার যদি আমি রিস্ক প্রোফাইল দেখি, আগের যে 3টে ফান্ড বলেছি তার থেকে কিন্তু এখানে বেশি ইকুইটি মার্কেটের ওঠা নামাটা কিন্তু এই ফান্ডের রিটার্নকে প্রভাবিত করে। এখানে এনএভি ভোলাটিলিটিটা বেশি কিন্তু পিওর ইকুইটি ফান্ডের তুলনায় কম, কিন্তু আবার প্রত্যাশিত রিটার্নটাও কিন্তু বেশি, কারণ এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন কিন্তু 8.5 থেকে 10% পর্যন্ত হতে পারে। এবার যখন আপনি ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন তখন কিন্তু দুটো ভুল আপনাকে এড়িয়ে চলতে হবে। প্রথম, 1 বছরের পরেই টাকা তুলে নেওয়া যাবে না, 2-3 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। আর 2 নম্বর, প্রতিদিন এনএভি দেখাও বন্ধ করতে হবে। প্রতিদিন এনএভি দেখবেন না, 3 মাস 6 মাসে ঠিক আছে। এবার যদি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বড় হয় তাহলে এই 4টের মধ্যে কোনো একটা ফান্ডকে বেছে না নিয়ে 4টে ফান্ডেতেই অল্প বিস্তর ইনভেস্ট করা যেতে পারে, কারণ প্রতিটারই কিছু সুবিধা অসুবিধা আছে। তো সুতরাং যদি আমি একটা পোর্টফোলিও তৈরি করি সেটা আমার ভালো হবে, আর সেই কারণের জন্য যদি আমি একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি করি যেটা কিনা 2-3 বছরের জন্যই, যেমন ধরুন আপনার টোটাল ইনভেস্টমেন্টের 35% আপনি ব্যাংকিং অ্যান্ড পিএসইউ ফান্ডে ইনভেস্ট করলেন, 30% আপনি কর্পোরেট বন্ড ফান্ডেতে ইনভেস্ট করে দিলেন, 20% শর্ট ডিউরেশন ফান্ড আর 15% কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করে দিলেন। তাহলে এই পোর্টফোলিও থেকে আপনার অ্যাভারেজ 8 থেকে 9% রিটার্ন এসে যেতে পারে। এইবার আসি এই ফান্ডের ট্যাক্সেশনে, এটা আপনাকে জেনে রাখতে হবে। দেখুন, ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের নিয়মটা হচ্ছে এরকম যে আপনার হোল্ডিং পিরিয়ড যাই হোক, মানে আপনি যতদিন পরেই মিউচুয়াল ফান্ডটা বিক্রি করুন না কেন, আপনার মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে প্রফিট বা লাভ হবে সেটাকে বলা হয় ক্যাপিটাল গেন। তো এই ক্যাপিটাল গেন আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে, তারপর আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। যদি আপনি 10% ট্যাক্স প্যাকেটে থাকেন তাহলে আপনাকে এই গেনের উপর 10% ট্যাক্স দিতে হবে। যদি আপনি 30% ট্যাক্স প্যাকেটে থাকেন তাহলে আপনার গেনের উপর 30% ট্যাক্স দিতে হবে। এগুলো হচ্ছে আপনার ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। আর যে কনজারভেটিভ হাইব্রিড ফান্ডটার কথা বলেছি সেটাতেও যেহেতু ডেটের পরিমাণ বেশি, ইকুইটির পরিমাণ কম, তো তার যে ট্যাক্সের নিয়ম সেটাও ডেট ফান্ডের মতোই। সুতরাং আগে যে রুলটার কথা বললাম, ইকুইটি হাইব্রিড ফান্ডের ক্ষেত্রেও কিন্তু এই একই রুল প্রযোজ্য হবে।